চ্যাপ্টার 206 গ্রেড 2 সিল্ড আর্টিফ্যাক্টস। গভীর আর শান্ত বেসমেন্টের করিডোরে চিঠিটা নেওয়ার পরপরই প্রায় 4 মিটার লম্বা হাড়ের তৈরি বার্তাবাহকটি ক্লাইন মোরেত্তির চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। চারপাশে যখন কেবল দেয়ালের গায়ে আটকানো পুরনো আমলের গ্যাস ল্যাম্পগুলো জ্বলছিল, সে তখন আজিকের তামার বাঁশিটা পকেটে ঢুকিয়ে রেখে শ্যানিস গেটের দিকে পা বাড়াল। চিঠিটা লেখার সময় সে ঠিক করে ফেলেছিল কোনো সিল্ড আর্টিফ্যাক্টটা সে বেছে নেবে। প্রথমত, মেগোসের পেটের ভেতরে থাকা শিশুটার ওপর গ্রেড 3 সিল্ড আর্টিফ্যাক্টগুলোর কোনো প্রভাব ফেলা প্রায় অসম্ভব ব্যাপার ছিল, যদি না সেটা মিউটেটেড সানস্যাক্রেড এমব্লেমের মতো কোনো জিনিস হয় যেটার ভেতরে লুকানো ক্ষমতা আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে এমন কোনো রহস্য খোঁজা বা গবেষণা করার মতো মানসিক অবস্থায় ক্লাইন ছিল না, যেটার আদৌ কোনো অস্তিত্ব আছে কি না সে নিজেই জানে না। তাছাড়া বেশিরভাগ সিল্ড আর্টিফ্যাক্টই ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট মাত্রার বিপদ ডেকে আনে। তাই ক্লাইন সেই সব গ্রেড 3 সিল্ড আর্টিফ্যাক্টগুলোকে আগেই বাদ দিয়ে দিল, যেগুলো শত্রুর কোনো ক্ষতি না করেই উল্টো ব্যবহারকারীকে দুর্বল করে দেয়। দ্বিতীয়ত, টিঙ্গেন শহরের নাইটহক্সের কাছে কোনো গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট ছিল না, তাদের কাছে কেবল 3টি গ্রেড 2 আর্টিফ্যাক্ট ছিল। এটা আসলে এমন একটা গোপন ব্যাপার ছিল যেটা ক্লাইনের জানার কথা নয়, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বুঝে ডান স্মিথ জরুরি নিয়ম কাজে লাগিয়ে তাকে সাধারণ অবস্থাটা জানিয়েছিল। সেন্ট সেলিনার ছাইয়ের বাক্স ধরে রাখার সময় ডান স্মিথ অন্য কোনো সিল্ড আর্টিফ্যাক্ট একসাথে ধরে রাখতে পারত না, আর টিঙ্গেন শহরের শ্যানিস গেটের পেছনে 3টি গ্রেড 2 সিল্ড আর্টিফ্যাক্ট ছিল, 2030, 2078 এবং 2105। 2030 আর্টিফ্যাক্টটির নাম ছিল ইনঅক্সেস্টেবল পয়জন। এটার উৎপত্তি হয়েছিল এমন একজন বিয়ন্ডারের কাছ থেকে যার সিকোয়েন্সের নাম কেউ জানত না, যে কিনা হঠাৎ করেই পাগল হয়ে গিয়ে নিজের হাতের কবজি কেটে আত্মহত্যা করেছিল। সে নিজের শরীরের রক্ত একটা সাধারণ রূপার কাপে ঝরতে দিয়েছিল, কিন্তু যখন তার শরীরের সব রক্ত শুকিয়ে গেল তখনও রূপার কাপটা পুরোপুরি ভরেনি, আর কাপের ভেতরের তরলটা একদম স্ফটিকের মতো স্বচ্ছ আর লোভনীয় হয়ে উঠেছিল। এটা এমন একটা ভয়ঙ্কর প্রলোভন ছিল যেটা একজন সিকোয়েন্স 5 বিয়ন্ডারও এড়াতে পারেনি। সেই তরলটা পান করার পরপরই সে বিষক্রিয়ায় সেখানেই মারা গিয়েছিল। লোকটা মারা যাওয়ার পর তার শরীরের লোমকূপ দিয়ে বিষটা আবার ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে এসে এক জায়গায় জমা হয়েছিল। সেটা পান করার আগে যতটুকু ছিল এর পরিমাণ একদম ঠিক ততটুকুই ছিল, এক বিন্দুও কমেনি। ডান স্মিথ বলেছিল যে হোলি ক্যাথেড্রালের গবেষকদের ধারণা ছিল এই বিষটা একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারকেও মেরে ফেলতে পারবে। তবে সবচেয়ে বড় সমস্যাটা ছিল এখানেই যে একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারকে এটা পান করার জন্য প্রলুব্ধ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। তাছাড়া 2030 এর বৈশিষ্ট্যগুলো এতটাই স্পষ্ট ছিল যে কেউ ভুল করেও এটা খেয়ে ফেলবে না। যদি কেউ কাউকে এই বিষ খাওয়াতে চায় তাহলে তাকে প্রথমে বন্দী করতে হবে, তাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, আর তারপর জোর করে তার গলার ভেতর এটা ঢেলে দিতে হবে। কিন্তু তাহলে এত ঝামেলা করার কি দরকার? 2030 তার আশেপাশের যে কোনো জীবন্ত প্রাণীকে অনবরত এটা পান করার জন্য প্রলুব্ধ করতে থাকত। এর ক্ষমতাকে বাধা দেওয়ার জন্য ব্যবহারকারীকে পুরোপুরি মনোযোগ ধরে রাখতে হতো। একটুও অসতর্ক হলে যে কেউ এই বিষটা পান করে ফেলত, যেন এটাই করার কথা ছিল। ডান স্মিথের বর্ণনা শেষ হওয়ার পর ক্লাইন প্রায় সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে ওই সিল্ড আর্টিফ্যাক্টটা কিছুতেই বেছে নেবে না। 2078 আর্টিফ্যাক্টটির নাম ছিল ডোর অফ ডেথ। দেখতে এটা ছিল একদম সাধারণ একটা কাঠের দরজার মতো, যে কোনো জীবন্ত প্রাণী এর ভেতর দিয়ে গেলেই সাথে সাথে মারা যাবে। কোনো হাই সিকোয়েন্স বিয়ন্ডার কখনো এর পরীক্ষায় অংশ নেয়নি। এর ভেতরে জীবন্ত প্রাণীর মতো বৈশিষ্ট্য ছিল, আর এটা সবসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করত। এটা নিজের চেহারা পাল্টে ফেলতে পারত এবং আশেপাশের অন্য যে কোনো সাধারণ দরজার মতো ছদ্মবেশ নিতে পারত। ব্যবহারকারী কোনো ভুল করলেই সেটার ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। তখন তাকে খুব সাবধানে থাকতে হতো যেন সে আশেপাশের কোনো দরজার ভেতর দিয়ে পার না হয়। সাহায্যের জন্য তাকে নিজের জায়গায় অপেক্ষা করতে হতো অথবা পালিয়ে যাওয়ার জন্য দেয়াল ভেঙে পথ তৈরি করতে হতো। ক্লাইন 2078 ব্যবহার করার কথা ভেবেছিল, কিন্তু পরের দুটো আর্টিফ্যাক্ট নিয়ে পুনরায় চিন্তা করার পর তার মনে হল যে কোনো কিংবদন্তি প্রাণীর ষষ্ঠ ইন্দ্রিয় অনেক বেশি প্রখর হবে এবং সে সহজেই বুঝে ফেলবে কোন দরজাটা আসলে ডোর অফ ডেথ। শেষ পর্যন্ত সে 2105 বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল। সেই সিল্ড আর্টিফ্যাক্টটির নাম ছিল ব্লাড ভেসেল থিফ। দেখতে এটা ছিল একটা মোটা, শক্ত হয়ে যাওয়া রক্তনালীর মতো। যে কেউই এটা স্পর্শ করুক না কেন, সে সুরক্ষিত থাকুক বা না থাকুক, তার আয়ু চুরি হয়ে যাবে। শুরুতে এটা খুব একটা বোঝা যাবে না, কিন্তু কেউ যদি এটা একটানা ধরে রাখে তাহলে আধ ঘন্টা পর এর প্রভাব স্পষ্ট হতে শুরু করবে। ডান স্মিথ বলেছিল যে একজন সিকোয়েন্স 5 এর বিধর্মী এটা 2 ঘন্টা ধরে রেখেছিল।
৩০ বছর বয়সী একজন পেশিবহুল যুবক থেকে সে কুঁজো হয়ে যাওয়া একজন বৃদ্ধে পরিণত হয়েছিল, যার গায়ের চামড়া ঝুলে পড়েছিল, চুল পাতলা আর সাদা হয়ে গিয়েছিল, আর মুখের সব দাঁত পড়ে গিয়েছিল। 2105-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা ছিল এই যে ব্যক্তি এটা পড়বে সে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যের কাছ থেকে কোনো একটা ক্ষমতা চুরি করার সুযোগ পাবে। এমনকি হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের ক্ষমতাও চুরি করা সম্ভব ছিল, তবে সেটার সম্ভাবনা একটু কম ছিল। 10 মিনিটের জন্য যার কাছ থেকে ক্ষমতাটা চুরি করা হয়েছে সে সেই নির্দিষ্ট ক্ষমতাটা হারিয়ে ফেলবে, আর যে ব্যক্তি এই আর্টিফ্যাক্টটা পরে থাকবে সে খুব নিখুঁতভাবে ওই ক্ষমতাটা ব্যবহার করতে পারবে। 10 মিনিট পর সেই ক্ষমতাটা গায়েব হয়ে যাবে, আর যার ক্ষমতা চুরি করা হয়েছিল তাকে সেই ক্ষমতা ফিরে পেতে কয়েকদিন অপেক্ষা করতে হবে। এটা কাজ করুক বা না করুক, অন্তত আমাদের সফল হওয়ার সম্ভাবনা 5% থেকে বেড়ে 10% হবে। আমি তো হলাম কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, যার হাতে সব সৌভাগ্য বাধা থাকে। তাছাড়া আমাদের মূল লক্ষ্য হল শুধু সাবধান থাকা আর সবচেয়ে খারাপ পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখা। আমাদের যে সরাসরি কোনো ব্যবস্থা নিতেই হবে বিষয়টা তেমনও নয়। আশা করি খুব শিগগিরই আমাদের জন্য সাহায্য এসে পড়বে। ডিউটি রুমের বাইরে ক্লায়েন্ট থামল, তার ভেতরে এখন আর কোনো দ্বিধা কাজ করছিল না। সিল্ড আর্টিফ্যাক্ট 2105-এর খারাপ প্রভাবগুলো নিয়ে সে মোটেও চিন্তিত ছিল না, কারণ সে নিজে এই আর্টিফ্যাক্টটা ব্যবহার করার কোনো পরিকল্পনা করেনি। তার পরিকল্পনা ছিল এটা লিওনার্ড মিচেলকে দেওয়া, কারণ তার কাছে আগে থেকেই ফ্লেয়ারিং সান চার্ম এবং আজিকের তামার বাঁশিটা ছিল। আর ক্লাইনের কোনো ধারণাই ছিল না যে এগুলোর সাহায্যে আর্টিফ্যাক্টের ক্ষমতা দমিয়ে রাখা যাবে কিনা। আমার প্রিয় কবি, তোমার আসল রহস্যটা এবার সবাইকে দেখানোর সময় এসেছে। ক্লাইন বিড়বিড় করে কথাটা বলল এবং দেখতে পেল শিকা ট্রন ডিউটি রুমের পাশে দাঁড়িয়ে আছে। সাদা চুল আর কালো চোখের সেই খণ্ডকালীন লেখিকা কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর বলল, তুমি শ্যানিস গেট পাহারা দিচ্ছ না কেন? আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর আমার অভিজ্ঞতাও বেশি, কিন্তু আপনার কাছে তো ফ্লেয়ারিং সান চার্ম নেই। ক্লাইন একটু হেসে উত্তর দিল, ম্যাডাম, আমি এর মধ্যেই একজন সিকোয়েন্স 8 হয়ে গেছি। এখানে থাকাও খুব একটা নিরাপদ হবে ঘননা। ভেতরে এমন অনেক সিল্ড আর্টিফ্যাক্ট আছে যেগুলোর ভেতর জীবন্ত প্রাণীর মতো বৈশিষ্ট্য আছে, আর সুযোগ পেলেই সেগুলো কিছু একটা করার জন্য ছটফট করছে। আর আমরা যদি ব্যর্থ হই তাহলে এখানকার কেউই নিশ্চিতভাবে বেঁচে থাকতে পারবে না। হে, ওপরে আমাদের মূল লক্ষ্য হল কিছুটা সময় কিনে নেওয়া আর সাহায্যের জন্য অপেক্ষা করা। শ্যানিস গেটের আশেপাশে থাকার চেয়ে ওই কাজটা হয়তো একটু বেশি নিরাপদ। শিকা ট্রন ধীরে ধীরে নিজের ঠোঁট দুটো একসাথে চেপে ধরল এবং নিজের বুকের ওপর একটা লাল চাঁদের চিহ্ন আঁকল। অ্যাভারনাইট গডেস তোমাদের সবাইকে আশীর্বাদ করুন। যেহেতু ডান স্মিথের কাছে ঠিক সময় কাগজপত্র তৈরি করার মতো সময় ছিল না, তাই ক্লাইন সরাসরি শ্যানিস গেটের ভেতর ঢুকতে পারল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখল শিকা ট্রন দরজাটা সামান্য একটু ফাঁকা করে ভেতরে ঢুকে গেল। কয়েক মিনিট পর সে আবার দরজার কাছে ফিরে এলো, আর তার বাঁ হাতে ধরা ছিল একটা মোটা, রক্তমাখা, ফ্যাকাশে একটা রক্তনালী। ক্লাইন সেটা নেওয়ার জন্য হাত বাড়াল, আর আর্টিফ্যাক্টটা স্পর্শ করার সাথে সাথেই সে নিজের শরীরে একটা ক্ষীণ বিদ্যুতের প্রবাহ অনুভব করল। ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির রিসেপশন হলে লিওনার্ড মিচেল এর মধ্যেই তার আগের সেই শক্ত হয়ে যাওয়া অবস্থাটা কাটিয়ে উঠেছিল। আর লেনেভুস আগে যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেই সম্প্রতি আবিষ্কৃত বাড়িটার কথা বলার সময় তার চেহারায় কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল না। তাই নাকি? সে তো আমাকে এর আগে কখনো এই ব্যাপারে কিছু বলেনি। মেগোস তার ভ্রু দুটো সামান্য একটু কুঁচকে একদম স্বাভাবিক গলায় উত্তর দিল। তারপর সে নিজের সোনালি রঙের চুলগুলো শক্ত করে ধরল, এক মুঠো চুল টেনে ছিঁড়ে নিল, আর কোনো রকম ভ্রুক্ষেপ না করেই সেটা পাশের ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিল। লিওনার্ড মিচেল বোকা বনে গেল। সে অনেক কষ্টে একটা ঢোক গিলল, আর তার হাতের তালু আবারও ঠান্ডা ঘামে ভিজে গেল। নিজের বাঁ হাতে ব্লাড ভেসেল থিফটা ধরে ক্লাইন সিঁড়ি বেয়ে দোতলার দিকে এগিয়ে গেল। সে নাইট হক্সদের ব্রেক রুমের দরজাটার দিকে তাকাল, যেখানে ডান স্মিথ তার কালো রঙের ট্রেঞ্চ কোট পরে একদম চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখ দুটো আগের মতোই ধূসর আর গভীর দেখাচ্ছিল, ঠিক যেমনটা তাদের প্রথম দেখার দিন ছিল। নিজের নতুন করে পরিচয় দিচ্ছি, নাইট হক ডান স্মিথ। অতীতের সেই কণ্ঠস্বরটা ক্লাইনের কানের কাছে বাজতে লাগল, আর কেনলি হোয়াইটের লাশের পাশে ডান স্মিথের বসে থাকার দৃশ্যটা তার মনের পর্দায় ভেসে উঠল। তার সারা মুখে রক্ত মাখানো ছিল। সে হঠাৎ করেই চুপ হয়ে গেল আর হেঁটে তার দিকে এগিয়ে গেল। সে নিজের বাঁ হাতটা তুলে বলল, ক্যাপ্টেন, আমি সিল্ড আর্টিফ্যাক্ট 2105 বেছে নিয়েছি। আমি এটা লিওনার্ড মিচেলকে ব্যবহার করতে দেওয়ার পরিকল্পনা করেছি। ডান স্মিথ মাথা নেড়ে সম্মতি জানাল। সে ক্লাইনকে কোনো কারণ জিজ্ঞেস করল না, শুধু ঘুরে দাঁড়িয়ে নিজের অফিসের দিকে আঙুল তুলে বলল, হোলি ক্যাথেড্রাল থেকে একটা টেলিগ্রাম পাঠিয়েছে। তারা জানিয়েছে যে তারা খুব দ্রুত শক্তিশালী বিয়ন্ডারদের একটা দল তৈরি করবে, আর আমাদের বলেছে আমরা যেন যতটা সম্ভব সময় নষ্ট করার চেষ্টা করি আর তাদের জন্য অপেক্ষা করি। সেই কাকতালীয় ঘটনাগুলোর ব্যাপারে তারা কোনো উত্তর দেয়নি। আমার মনে হয় তারা এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
অথবা এমনও হতে পারে যে লোকটা টেলিগ্রামগুলো সামলায় সে আসল পরিস্থিতিটাই জানে না, আর তার পক্ষে কোনো কিছু অনুমান করারও উপায় নেই। তুমি তো জানোই, আমাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। টেলিগ্রাম খুব বেশি বড় করা যায় না। জেবি ক্লাইন মাথা নাড়ল। সে পার্টিশনের আরও কাছে এগিয়ে গেল আর বাইরের দিকে উঁকি দিয়ে দেখতে দেখতে বলল, পরিস্থিতি এখন কেমন? এখন পর্যন্ত তেমন কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। ডান স্মিথ নিজের বাঁ হাতে ধরা সেন্ট সেলিনার ছাইয়ের বাক্সটার দিকে নিচে তাকিয়ে উত্তর দিল। লিওনার্ড মিচেল আর মেগসকে বেশ ভালোভাবেই গল্প করতে দেখে ক্লাইন আর তাদের কথার মাঝখানে বাধা দিল না। সে নাইট হক্সদের বিনোদন কক্ষের দিকে পিছিয়ে গেল এবং করিডোরের মাঝখানে দাঁড়িয়ে ডান স্মিথের দিকে ফিরে তাকাল। ঠিক সেই মুহূর্তে ডান স্মিথ হঠাৎ করেই নিজেকে বিদ্রুপ করে একটা হাসি দিল। আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম। কি জিনিস? ক্লাইন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল। ডান স্মিথ আর চোখে তার দিকে তাকালো আর বলল, ডালি আমাকে বলেছিল আমি যেন আমার বিষয়টা তোমাকে বুঝিয়ে বলি। ক্লাইন রীতিমতো চমকে গেল, কারণ ক্যাপ্টেন ঠিক কি বোঝাতে চাইছেন সেটা সে একদমই ধরতে পারছিল না। ঠিক 2 সেকেন্ড পর ডান স্মিথ কোনো উত্তর দেওয়ার আগেই ক্লাইন হঠাৎ করে পুরো বিষয়টা বুঝতে পারল। ম্যাডাম ডালি সাথে সাথে কোনো উত্তর দেননি, কারণ তিনি ভেবেছিলেন এটার কোনো প্রয়োজন নেই। তিনি পুরো বিষয়টা ক্যাপ্টেনের দিকে ঠেলে দিয়েছিলেন আর তাকে নিজের মুখেই সবটা বুঝিয়ে বলতে বলেছিলেন। তার মানে হল ক্যাপ্টেনের তেমন কোনো গুরুতর সমস্যাই হয়নি। এমন একটা সংকটময় মুহূর্তে ক্লাইনের ভেতরে হঠাৎ করেই আনন্দের একটা ঢেউ আছড়ে পড়ল।